পদত্যাগ করেননি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, জানান প্রেস সচিব। নতুন রাজনৈতিক দলের নেতৃত্বের নাম আসায় গুঞ্জন। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, পরিবর্তিত পরিস্থিতিতে আসতে পারে নতুন দিক নির্দেশনা। স্থিতিশীলতা ছাড়া সংস্কার আসবে না, মন্তব্য তারেক রহমানের। যত দ্রুত সম্ভব একটি স্থিতি অবস্থা আনা, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা সম্ভব। জুলাই হত্যাকাণ্ডের বিচারে তাড়াহুড়ো না করার পরামর্শ বিশিষ্টজনদের। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ইস্যুতে ফের রাজপথে নামার হুঁশিয়ারি। জুলাই আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা, তথ্য প্রমাণ ট্রাইব্যুনালে জানান চিফ প্রসিকিউটর। বিতর্কিত ভোটার কারিগর ডিসিদের কেলেঙ্কারি থাকলে মামলা, পুলিশ রাজনৈতিক দলের দাস হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে উগ্র বামপন্থীদের ক্ষমতায় বসাতে সহায়তায় গেছে $29 মিলিয়ন। ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক। এবং দুবাইয়ে পাকিস্তানের দেয়া 242 রানের টার্গেটে ব্যাটিংয়ে ভারতে বাছা মরার লড়াইয়ে কাল বাংলাদেশের সামনে কিউইরা। এবার বিস্তারিত। নতুন দলের নেতৃত্বে নাম আসা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেননি। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এই সাক্ষাতের পর নাহিদের পদত্যাগের গুঞ্জন ওঠে। উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ শেষে তিনি চলে যান। এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলামকে ফোন করা হলে তিনি ধরেননি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তথ্য উপদেষ্টা পদত্যাগের সংবাদ গুজব। 7 বছরেরও বেশি সময় পর 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নেবেন কেন্দ্র তৃণমূলের বিপুল নেতাকর্মী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের কথা শুনবেন, দেবেন নানা দিক নির্দেশনা। দলের দায়িত্বশীল নেতারা জানান, জুলাই বিপ্লবের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দলের করণীয় ঠিক করতেই এই বর্ধিত সভা। তারা জানান, এই সভার মাধ্যমে আরও গতিশীল হবে দল আর চাঙ্গা হবে মাঠের নেতাকর্মীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রকৃতিন ছিল, আমরা এবার এর বিস্তারিত দেখব। 2016 সালের 19 মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, আর 2018 সালের 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দলটির সর্বশেষ বর্ধিত সভা। 7 বছরেরও বেশি সময় পর বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা, জেলা, উপজেলা, থানা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন। এছাড়া 2018 সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকিটে প্রার্থী হওয়ার জন্য চিঠি পেয়েছিলেন, তারা এই বর্ধিত সভায় অংশ নেবেন। পরিবর্তিত প্রেক্ষাপটে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বর্ধিত সভাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। বর্ধিত সভা সফল করতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে 27 সদস্যের বাস্তবায়ন কমিটি এবং 6টি উপকমিটি গঠন করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমন্ত্রিত তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন। এছাড়া প্রথমবারের মতো তৃণমূল নেতারা সরাসরি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশ্ন করার সুযোগ পাবেন। বর্ধিত সভাটি আর কিভাবে খুব সুন্দর এবং সফল করা যায়, এবং সারা বাংলাদেশ থেকে যারা আসবেন, আমাদের প্রতিনিধিরা, আমাদের ডেলিগেটরা যারা আসবেন, সমস্ত জেলার, থানা, উপজেলা, পৌরসভা থেকে আর যেসব প্রতিনিধি আসবেন, তাদের এসে যেন সেখানে সুন্দর পরিবেশে তারা সেই অনুষ্ঠানে তাদের মতামত ব্যক্ত করতে পারেন। সেখানে তাদের আনুষঙ্গিক যে বিষয়গুলি, সেই বিষয়গুলো আরও মানে একটি সুন্দর সুশৃঙ্খলভাবে যেন করতে পারে এবং তাদের মতামত তুলছে। তার মতামতের ভিত্তিতেই আগামী দিনে আমাদের নেতা আমাদের পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে দিবেন যে আমাদের পরবর্তী দিক নির্দেশনা থাকবে এবং মেসেজ দেওয়া হবে। সেই
স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং ভোটের অধিকার রক্ষার লড়াইয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বর্ধিত সভা বলছেন নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে দীর্ঘ 16-17 বছরের আন্দোলনে এরকম একটা জগদ্দল পাথরকে সরানোর পর এই মুহূর্তে আমাদের কি কি করণীয় হওয়া দরকার সেটা সম্পর্কে একটি ধারণা নেওয়া তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এবং আমাদের দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান তার মূল কথাগুলো তার বক্তব্যগুলো দলের নেতাকর্মীদের প্রতি করণীয় কি এই কথাগুলো সেখানে তিনি বলবেন। বর্ধিত সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন দলের নেতারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কাজে আসবে না কোনো সংস্কার প্রস্তাব। শুধু তাই নয়, অস্থিতিশীল পরিবেশে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। 31 দফা নিয়ে আলোচনায় এসব মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সবাই যখন স্বৈরাচারী হাসিনা সরকারের ভয়ে চুপ ছিল, তখন রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কার প্রস্তাব দিয়েছিল বিএনপি। দ্রুত ভোটের মাধ্যমে কার্যকর সংসদ গঠনের দাবি জানিয়ে ভোটে নির্বাচিত হলে সবাইকে নিয়ে দেশ গঠনের অঙ্গীকার করেন তারেক রহমান। রাষ্ট্র মেরামতে 31 দফা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে 31 দফা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেন 31 দফা, কাদের সঙ্গে আলোচনা করে কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে এমন প্রস্তাবনা, সেসবের বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কার প্রস্তাবই দেখবে না আলোর মুখ। আমরা প্রথমে এটিকে 27 দফা হিসাবে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে 31 দফায় নিয়ে আসি। চারদিকে নানা রকম অস্থিরতা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের চলমান সংকট সমাধানে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের ইচ্ছার গুরুত্ব দিয়ে নির্বাচিত সংসদ কার্যকর করা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই রায়টি হবে, সেই রায়ের মাধ্যমে সংসদ যেটাই হোক না কেন, সেই সংসদ একমাত্র সংস্কার প্রস্তাবকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবে। নানা ইস্যুতে আলোচনা করতে গিয়ে আসে 2008 সালের জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তারেক রহমানের দাবি, নানা অসঙ্গতি অনিয়ম থাকলেও গণতন্ত্রের স্বার্থে সেই ভোটের ফলাফল মেনে নিয়েছিল বিএনপি। 2008 সালের নির্বাচনে সেখানে ঘাপলা ছিল, সেটি যে স্বৈরাচার যে ক্ষমতায় ছিল তার বিভিন্ন কথাবার্তা থেকে বেরিয়ে এসেছে, এগুলি ঐতিহাসিকভাবে প্রমাণিত। এছাড়াও ইলেকশন রেজাল্ট অ্যানালাইসিস করলে আমরা দেখেছি 2008 সালে, তারপরেও গণতন্ত্রের স্বার্থে আমরা সেটিকে একসেপ্ট করে নিয়েছিলাম সেই সময়। দলের শীর্ষ এ নেতা জানান, সুষ্ঠু ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবাইকে নিয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। 6 মাস পার হলেও অন্তর্বর্তী সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারেনি। বাজার সিন্ডিকেট রয়েছে আগের মতোই, অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে রাজবাড়িতেও সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার। আর বান্দরবানে সমাবেশে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল, গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না। অবিলম্বে এই দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন প্রতিষ্ঠা লগ্নে যা কিছু করা দরকার আমাদের সাহায্য এবং সহযোগিতা থাকবে। অনেকে এখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে চান। যারা এই ধরনের উদ্ভট প্রস্তাব দেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাবার আগে কি সন্তানের জন্ম হয় নাকি? দুর্ভাগ্যজনকভাবে একটি বন্ধুপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে অনুসরণ করছে, এমন মন্তব্য করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সময়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। জুলাই হত্যাকাণ্ডের বিচারে তাড়াহুড়ো করলে গ্রহণযোগ্য হবে না, বরং এই বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের শরণাপন্ন হওয়া প্রয়োজন। রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কমিটি আয়োজিত জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন জুলাই হত্যাকাণ্ডের ব্যবচ্ছেদ, দায় ও বিচার শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন বক্তারা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারের প্রশ্নে অন্তর্বর্তী সরকার ধীরগতি দেখালে দেশের মানুষ আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সিনিয়র অনেক নেতা মন্ত্রী। কিন্তু এর আগে জুলাই অভ্যুত্থান দমাতে ব্যাপক শক্তি প্রয়োগ করে তৎকালীন সরকার। নিহত হয় হাজারো মানুষ। জুলাই অভ্যুত্থান নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন, যেখানে বলা হয়েছে 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এই প্রতিবেদনের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ব্যারিস্টার সারা হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন সহ অংশ নেন আরো অনেকে। মেজর পলিটিক্যাল পার্টিজ এইখানে এই ইউএন রিপোর্টের পরে তাদের যে রেসপন্সটা আসার কথা, স্ট্রং একটা রেসপন্স, সেটা কিন্তু আসে নাই। এই ভায়োলেন্স যারা করেছে তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের কথা তারা বারবার উল্লেখ করেছে। নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যতটা সোচ্চার, সংস্কার ও বিচার নিয়ে ততটা সোচ্চার নয়। এই ইন্টারিম গভর্নমেন্ট যদি আওয়ামী লীগ প্রশ্নে কোনো ক্ষেত্রে ধীরগতি বা নীরবতা অবলম্বন করে, তাহলে হয়তো বা জনগণ আবার রাজপথে নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে। গণতন্ত্রকে হত্যা করলো, মানবতা বিরোধী অপরাধ করলো, এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায়। জাতিসংঘের প্রতিবেদনের নানা দিক নিয়ে কথা বলেন আলোচকরা। দাবি করেন প্রতিবেদনটি নিয়ে ভিত্তিহীন সমালোচনা হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিচারে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন তারা। ওই আগের পতিত সরকারের আমলেও কিন্তু 2 বছর না 2.5 বছরের মধ্যে মনে হয় শেষ করে দিয়েছিল, এবং তার পরিণতিটা কি? এটা পুরোপুরি কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না সেই বিচার প্রক্রিয়া। আমরা একই ভুল করা উচিত হবে না। আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার আইন অনুসরণ করে যদি আমরা এগোতে চাই, যদি নতুন একটা অধ্যায় সত্যিকারে আমরা খুলতে চাই, তাহলে আমাদেরও কিন্তু প্রশ্ন করতে হবে যে আমরা ওইভাবে চলতে চাই কিনা। বক্তারা বলেন, বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের প্রসঙ্গ নিয়েও নতুন করে ভাবতে হবে, কারণ এই বিধানটি বিদ্যমান রেখে জাতিসংঘের কোনো আইনি সহায়তা পাবে না বাংলাদেশ। ন্যূনতম কোনো সজল দাস, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এমনকি হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তথ্য প্রমাণ এসেছে ট্রাইব্যুনালের হাতে। রোববার ব্রিফিংয়ে এসব তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় শহীদদের মরদেহ দ্রুত দাফন করতেও বাধ্য করা হয়েছে। জীবন বাঁচাতে কার্নিশে ঝুলে থাকা ছাত্রের প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই আগস্টের ঘটনায় চারপাশে যখন চলছিল মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই হৃদয় বিদারক ঘটনার দৃশ্যপট। এমন হৃদয় বিদারক চিত্র ছিল রাজধানী সহ দেশ জুড়ে। বেশ কিছু ঘটনায় আদালত গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকার, সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদের পরে সেই প্রাপ্ত তথ্য প্রমাণাদি যাচাই বাছাই করে সেখানেও এই মামলাটিতে দ্রুতই তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে আমরা বিশ্বাস করি। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা পালিয়ে যাবার আগে হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজের নির্দেশনা দিয়েছিলেন। মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ের হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয়, এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন
এবং সেখানে গিয়ে বলেছেন কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ যাচাই বাছাই ও ফরেনসিক করা হবে। পরে গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করার কথাও জানান তিনি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকা ওএসডি ও অবসরে যাওয়া ডিসিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সচিবালয় নিউজ 24-কে তিনি জানান, 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পরই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 2014 সালে একতরফা নির্বাচন, 18 সালে দিনের ভোট রাতে এবং 24 সালে পুনরায় একতরফা নির্বাচন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে অবৈধভাবে একটানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সুযোগ তৈরি করে দেয়। জুলাই আন্দোলনে ছাত্র জনতার প্রতিরোধের মুখে পালিয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়ে খোঁজ খবর শুরু হয়। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। 14-18 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 43 জন ডিসিকে ওএসডি আর বৃহস্পতিবার 14 ও 18 সালের নির্বাচনে দায়িত্বে থাকা 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার সচিবালয় নিউজ 24-কে জনপ্রশাসন সচিব বলেন, ব্যবস্থা নেয় এসব ডিসিদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আরেকটা বলা হয়েছে যারা 4 কোটি 5 কোটি 20 কোটি এরকম আছে, এগুলো যদি আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব সিস্টেমের মাধ্যমে যদি দেখেছি সত্যি সত্যি ঘটনা আছে, সেই শুধুমাত্র সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। ইটস নট জেনারেল। সচিব বলেন, 2024 সালের নির্বাচনে যেসব ডিসি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা। প্রতিবেদন পাওয়ার পর উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এদিকে বিভিন্ন মন্ত্রণালয় এখন অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা আরো 9 জন বঞ্চিত কর্মকর্তাদের সচিব করা হচ্ছে শিগগিরই। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত সংবাদে। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাষ্ট্র সব নাগরিকের কোনো দল বা গোষ্ঠীর নয়, আর পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দলের দাস নয়। আপনার সত্যিকার অর্থেই জনসেবার পুলিশ হয়ে গড়ে উঠুন। পুলিশ বাহিনী কোনো শক্তির প্রতীক নয়, এটা জনগণের সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। এটি আপনাদের মনে রাখতে হবে। জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবেন। প্রধান উপদেষ্টার আশ্বাসে স্মারকলিপি দিয়ে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাসে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি বন্ধ সহ 6 দফা দাবি নিয়ে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে বাসভবন যমুনায় গেলে তাদের আশ্বস্ত করা হয়। কুয়েটের ভিসির অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে রোববার ঢাকায় আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় হাতে লাল কাপড় বেঁধে অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তারা সংবাদ সম্মেলনে দাবি করে, যতদিন তাদের ক্যাম্পাস নিরাপত্তাহীন ততদিন তারা ক্যাম্পাসে ফিরবে না। আমরা ক্যাম্পাসে নিরাপদ ফিল করছিলাম না। আমরা নিজেরা পুলিশ থেকে ক্যাম্পাসের ভিতর বাস ঢুকিয়ে নিজেদের অর্থায়নের টাকা উঠিয়ে তারপর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই ভেবে যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দাবিটা মেনে নেবেন। এরপর দুপুরে তাদের 5 জনের প্রতিনিধি দল রমনা থানার সাহায্যে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে 6 দফা দাবির স্মারকলিপি জমা দেয়। প্রধান উপদেষ্টার প্রতিনিধি হয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো অতি শীঘ্রই এগুলো বিবেচনায় আনা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ওনারা আশ্বস্ত করেছেন যে আমাদের দাবিগুলো নিয়ে কাজ করা হবে এবং অতি শীঘ্রই রেসপন্স করা হবে, তাই রাষ্ট্রের কাছে
রাষ্ট্রকে আমরা একটু সময় দিতে চাই। পরে সংবাদ সম্মেলনে তারা বলেন তাদের 6 দফা দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের যে দাবিগুলো। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য নয়, কিন্তু সেই জায়গা থেকে সাংবাদিকরা আজ অনেক দূরে সরে গেছে, এমন মন্তব্য করেছেন বিএফইউজের মহাসচিব ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। বিকেলে যশোরে সাংবাদিক ইউনিয়নের 4 দশক পূর্তি উপলক্ষে মিলন মেলায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের অতীত থেকে শিক্ষা নিয়ে সত্য তুলে ধরারও আহ্বান জানান। যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি উবাইদুজ্জামান শাহিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অন্যরা। এখন বাংলাদেশে চমৎকার একটা সাংবাদিকদের জন্য মুক্ত পরিবেশ বিরাজ করছে। আমরা আশা করব অতীতের অপকর্মগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা আমরা সত্যটা তুলে ধরব। মনে রাখবেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের ওয়াচডগ, অতন্ত প্রহরী। আমরা যেন কেউ প্যাডডগ না হই, পোষা কুকুর যেন না হই। হাসিনা সরকার আমলে যেরকম আমাদের বহু সাংবাদিক বন্ধুরা যারা প্যাডডগ হয়ে গেছিলেন ওয়াচডগের জায়গায়, আমরা যেন সেটা না হই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ক্ষমতায় বসাতেই $29 মিলিয়ন দিয়েছিল বাইডেন প্রশাসন, এমন মন্তব্য করে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।